আসসালামু আলাইকুম টেক লাভার্স ভাই ব্রাদাররা, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আমি ওয়াহিদ রয়েছি আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি মানে টাইনা টুইনা পাস নিয়ে, এবং আমার হাতে আজকে আছে Vivo X80, যেটা ভিভোর একটা ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটার খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা গবেষণা করেছি, যে গবেষণার ফলাফল আমরা আজকে প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক কিছু জানাবে, অনেক কিছু বোঝাবে, অনেক কিছু শেখাবে, এবং আশা করছি পুরো ভিডিওটি মন দিয়ে আপনারা দেখবেন। আর আপনি যদি আমাদের এই টাইনা টুইনা পাস চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা পুরাতন দর্শক রয়েছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, ভাইয়া লুকিয়ে লুকিয়ে আসা, হ্যাঁ এখনই সাবস্ক্রাইব করেন, আমাদের ফ্যামিলিটাকে বড় করতে হবে না? তাহলে চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে। এই ফোনটার অস্থির ডিজাইন কিন্তু এর অন্যতম প্রধান আকর্ষণ। যেমন এখানে কার্ভ ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেটা খুব সহজে আপনি হাতে হোল্ড করতে পারবেন, এবং এর যে কার্ভ প্যানেল এটা কিন্তু খুবই প্রোনাউন্সড, যেটা দেখতে খুবই গর্জিয়াস লাগে। আর এর যে বেজেল এটা খুবই কম, আর শুধুমাত্র বটম এরিয়াটা একটু মনে হয় নট সিমেট্রিক্যাল। আদার দ্যান দ্যাট এটার লুক অ্যান্ড ফিল অলমোস্ট বেজেললেস। এই ফোনের পেছনে ব্যবহার করা হয়েছে স্যান্ডস্টোন ফিনিশ, এবং যেটা দেখতে খুবই গর্জিয়াস লাগে। এবং আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে খুব একটা ফিঙ্গারপ্রিন্ট লেগে থাকবে না, যার ফলে আপনি ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বাট এখানে কিন্তু স্ক্র্যাচ হওয়ার যথেষ্ট চান্স রয়েছে, সুতরাং বক্সের মধ্যে যে প্রিমিয়াম কোয়ালিটির হার্ড কেসটা তারা দিয়ে দিয়েছে এইটা ব্যবহার করতে পারেন। এবং এই কেসটা কিন্তু সত্যিই অনেক চমৎকার, খুব ভালো এয়ার ফ্লো পাবেন এই ব্যাক কভারটির মাধ্যমে, তার ফলে আপনার ফোনের খুব একটা ক্ষতি করবে না এটা। এর সার্কুলার ক্যামেরা মডিউলের সাথে সিরামিক ফিনিশের ক্যামেরা বাম ব্যবহার করা হয়েছে, যেটা ফোনটাকে বেশ ইউনিক করে তুলেছে। ফোনের ওজন মাত্র 207 গ্রাম, যেটাকে আমি লাইট ওয়েটই বলবো কনসিডারিং ফোনের সাইজ। তাছাড়া এটার থিকনেস আমরা পেয়েছি 8.4 মিলিমিটার। অ্যান্ড্রয়েড 12 এর সাথে এতে ব্যবহার করা হয়েছে ফান্টাস 12, এবং যাতে আপনি 3 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে এই ফান্টাস 12-এ। আর ভিভোর ফান্টাস নিয়ে আসলে এর আগে আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, তবে ধীরে ধীরে সেটা অনেক ফার্নিশড হচ্ছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ফান্টাস 12-এ আপনি নতুন থিম অ্যাপ্লাই করতে পারবেন, দারুণ অ্যানিমেশন পাবেন, কালার প্যালেটগুলো আপনি যোগ করতে পারবেন, দারুণ ইউআই এর অ্যানিমেশন পাবেন। তাছাড়া আপনি এটার যে আইকনের শেপ এটা ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি এই ফান্টাস 12-এর যে সফটওয়্যার অপটিমাইজেশন এটা কিন্তু জোস লেগেছে আমাদের কাছে। ওভারঅল এটার যে ইউআই আমাদের কাছে বেশ ফাস্ট মনে হয়েছে, বিশেষ করে অ্যাপ খুব দ্রুত ওপেন হচ্ছিল, এবং এটা অবধারিতভাবে এর যে LPDDR5 র্যাম এবং UFS 3.1 এর মেমোরি এইটার কেরামতি। তবে এই ফোনের সাথে তারা বেশ কিছু ব্লটওয়্যার ইনস্টল করে দিয়েছে, যেটা দেখতে বেশ বিরক্তিকর লেগেছে আমার কাছে। ভালো ব্যাপার হচ্ছে আপনি চাইলে কিন্তু এই ব্লটওয়্যারগুলো আনইনস্টল করতে পারবেন। ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে এই ফোনে ডুয়াল চিপ ব্যবহার করা হয়েছে, যার একটা হচ্ছে ভিভো V1 প্লাস, আর একটা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000, যেটা 4 ন্যানোমিটারের একটা প্রসেসর, যেটা ভিভো প্রথমবারের মতো 4 ন্যানোমিটারের একটা প্রসেসর নিয়ে এসেছে। এবং এই দুইটার কম্বিনেশনে আমরা যে আউটপুট পেয়েছি, ভাই গো ভাই, দিস ইজ ফ্যান্টাস্টিক। পাশাপাশি এতে রয়েছে অক্টাকোর সিপিইউ, যার একটা 3.05 GHz এর কর্টেক্স A78, তিনটা 2.6 GHz এর কর্টেক্স A78, এবং চারটা 2 GHz এর কর্টেক্স A55। র্যাম এবং রমের বাংলাদেশের মার্কেটে একটাই ভেরিয়েন্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে 12 GB র্যাম, তার সাথে 256 GB ইন্টারনাল মেমোরি। অবশ্য আপনি চাইলে ভার্চুয়াল মেমোরির মাধ্যমে এই 12 জিবিকে 16 জিবি করতে পারবেন, যেটা আসলে কাজের কিছু না। আর একটা ব্যাপার আমরা খেয়াল করেছি, এতে মেমোরি কার্ড আসলে ব্যবহার করার কোনো সুযোগ নাই, এবং আমার মনে হয় না এটার দরকারও আছে, কারণ 256 জিবি মেমোরি কিন্তু হিউজ। এই ফোন থেকে কিন্তু আমরা দুর্দান্ত পারফরমেন্স পেয়েছি, একটা ফ্ল্যাগশিপ ডিভাইসে যেমনটা হওয়ার কথা ঠিক তেমনই। 120 হার্জ রিফ্রেশ রেট হওয়ায় সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্স জোস ছিল, তবে যেহেতু হাই রিফ্রেশ রেট ব্যাটারি প্রচুর কনজিউম করে, সুতরাং আমি আসলে পরামর্শ দিব এটা 60 হার্জে করে রাখতে। মাল্টিটাস্কিং এ অসাম এক্সপিরিয়েন্স আমরা খেয়াল করেছি, খুব দ্রুত অ্যাপ ওপেন হচ্ছিল, বিশেষ করে একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে আপনি যখন সুইচ করবেন আপনি বুঝতেই পারবেন না যে এতগুলো অ্যাপ আপনার ব্যাকগ্রাউন্ডে রান করছে। আমরা AnTuTu স্কোর পেয়েছি 8,73,179, যেটা আমাদের টেস্ট করা ফোনগুলোর মধ্যে এই মুহূর্তে হাইয়েস্ট। গিগবেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি 692, আর মাল্টি করে পেয়েছি 2970। দিস ইজ হিউজ ম্যান। আমরা প্র্যাকটিক্যালিও এটার যে এক্সপিরিয়েন্স খেয়াল করেছি বেশ কয়েকদিন ব্যবহারের পরে, এইটা হচ্ছে একদম ফ্ল্যাগশিপ একটা ফোন, মানে ফ্ল্যাগশিপ গ্রেড আমি বলবো না, দিস ইজ রিয়েলি হোয়াট এ ফ্ল্যাগশিপ লুকস লাইক। আর এটার গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু দারুণ ছিল, আমরা খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি কয়েকদিন ব্যবহারে, এবং আমরা অলমোস্ট সব গেমই ম্যাক্সিমাম সেটিংসে ব্যবহার করতে পেরেছি কোনো ঝামেলা ছাড়াই। কোনো ল্যাগ আর ফ্রেম ড্রপ আসলে আমাদের চোখে পড়ে নাই। পাশাপাশি এটার যে জাইরো সেন্সর এটা চমৎকার কাজ করেছে, এবং যার ফলে কন্ট্রোলিং দারুণ নিখুঁত ছিল।
ফোনটার হাই রিফ্রেশ রেট এবং 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটের কারণে গেমিং এক্সপিরিয়েন্স আসলে অস্থির ছিল। পাশাপাশি এর যে ডিসপ্লে, সব মিলিয়ে এর গেমিং এক্সপিরিয়েন্স এক কথায় অসাধারণ। তবে একটা ব্যাপার আমরা খেয়াল করেছি, সেটা হচ্ছে যে ভিভো বলছে এতে লিকুইড কুলিং ভেপার চেম্বার তারা ব্যবহার করেছে, বাট এইটা ঠিকমতো কাজ করছে কিনা এটা নিয়ে আমরা একটু কনফিউজড, কারণ বেশ ভালোই হিট প্রডিউস করে, যেটা নোটিসেবল। আমার মনে হয় এটা সফটওয়্যারে কোনো ইস্যু থাকতে পারে, সামনে কোনো আপডেটে হয়তো এটা তারা ঠিক করে দেবে। ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাতে আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি 6.5 ঘন্টার মতো। এর মধ্যে আমরা ফুল ডে ওয়াইফাই, ভিডিও কল, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ইত্যাদি ব্যবহার করেছি। আর ফোনের বক্সের মধ্যে আপনি 80 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে 15 মিনিটের মধ্যে 50% চার্জ করতে পারবেন, আর মোটামুটি 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। তবে ব্যাটারি একটু লোয়ার সাইডে রয়েছে, 4500, আমি বলবো স্ট্যান্ডার্ডের চাইতে একটু কম। সো হয়তো প্রতিদিন আপনাকে চার্জ দিতে হতে পারে, বাট যেহেতু খুব দ্রুত চার্জ হয়ে যাচ্ছে, এটা নিয়ে আসলে টেনশন করার মতো কোনো কারণ নাই। বাট আমি আশা করেছিলাম এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্টটা থাকবে, কারণ এত দামি একটা ফোন, সো এই জিনিসটা আসলে মিস করেছি আমরা। এই ফোনের ক্যামেরাতে কিন্তু রয়েছে বিগ সারপ্রাইজ। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে 1.8। পাশাপাশি আরো রয়েছে 12 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স, রয়েছে 12 মেগাপিক্সেলের আরো একটা আলট্রা ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে 2.0। এর প্রত্যেকটা লেন্সই কিন্তু কার্ল জেইসের কাস্টমাইজ করা, এবং এর ক্যামেরা নিয়ে যদি আমি বলা শুরু করি, আমার মনে হয় আলাদা আর একটা ভিডিও লাগবে এটা শেষ করতে। বাট আমরা আজকে সংক্ষেপে একটু আলোকপাত করব যে এটার ক্যামেরা আসলে কেমন। চমৎকার ডিটেল পেয়েছি এতে, শার্পনেস আর ডিটেইলে ভরপুর। লাইটিং কন্ডিশন অনুযায়ী এর ক্যামেরা অটোমেটিক্যালি সিন ডিটেক্ট করে, আর সেই অনুযায়ী কালার কম্বিনেশন থ্রো করে। পোর্ট্রেট ফটো বেশ ভালো আসে, আর এজ ডিটেকশন অলমোস্ট পারফেক্ট, যেমনটা দেখছেন স্যাম্পল পিকচারে। ভিভো এবং জেইস বেশ ভালোভাবে এর কালার টোন নিয়ে কাজ করেছে। স্কিন টোন আর্টিফিশিয়াল লাগেনি এবং কালারগুলোকে অযথা বুস্ট করে ফেলেনি, যেটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আরও একটা ব্যাপার আমার কাছে ভালো লেগেছে, সেটা হলো এর ডাইনামিক রেঞ্জ। এই পিকচারটার দিকে খেয়াল করে দেখুন কত চমৎকারভাবে আকাশটার আলো কন্ট্রোল করেছে। পাশাপাশি তেমন কোনো লেন্স ফ্লেয়ার ইস্যু খুঁজে পেলাম না। ইনডোর লাইটিং কন্ডিশনেও এর ফটোগ্রাফি বেশ চমৎকার পেয়েছি। এটা লো লাইট ফটোগ্রাফিও বেশ ভালো বলতে হবে, ডার্ক এরিয়াগুলোতে খুব ভালোভাবে ডিটেল ধরে রাখতে পারে। পাশাপাশি লাইট সোর্স তেমন ওভার এক্সপোজ করে না, যেটা খুব ট্রিকি জব। সেলফির জন্য ভিভো অলরেডি ফেমাস, এবং এই ফোনেও আমরা তেমন ডিসঅ্যাপয়েন্টেড হই নাই। এর 32 মেগাপিক্সেলের ছবি বেশ ভালোভাবেই তার পারফরমেন্স দেখিয়েছে। তবে বিউটি মোড অন করে রাখলে ছবির শার্পনেস হারিয়ে যাবে এবং আপনার মুখটা একেবারে ঘষা মাজা করে প্লাস্টিক বানিয়ে ফেলবে। সো আমাদের পরামর্শ থাকবে বিউটি মোডটা অফ করে ছবি তুলবে। পাশাপাশি এটার যে এক্সপোজার কন্ট্রোল, এখানে কিছুটা ঝামেলা আছে বলে আমার মনে হলো। যেমন কিছু ছবিতে আমরা দেখতে পেয়েছি এক্সপোজার কন্ট্রোল খুব একটা ভালো করতে পারে নাই, ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল। তবে একটা ব্যাপার এখানে জানিয়ে রাখা ভালো, আমাদের ইউনিটে ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোড কাজ করছিল না। এটা ডেফিনেটলি কোনো সফটওয়্যার ইস্যু, কারণ এটা একটা ডেমো ইউনিট। আশা করছি রিটেইল প্রোডাক্টগুলোতে এরকম কোনো ঝামেলা থাকবে না। আর এইটার যে ভিডিওগ্রাফি, ও মাই গড, দিস ইজ ইনসেইন। আমরা এই ফুটেজটি একটা রিক্সায় বসে নিয়েছি এবং খুবই ঝাঁকানাকা টাইপের একটা রাস্তায় গিয়েছি এইটার ক্যামেরা পারফরমেন্স টেস্ট করার জন্য। আমাদের রিক্সা ড্রাইভার মামার দিকে তাকিয়ে দেখেন তার বডি কিভাবে কাঁপছে, আর সামনের সাবজেক্ট খেয়াল করুন। দিস ইজ রিয়েলি ইনসেইন। এই লেভেলের স্ট্যাবিলাইজেশন, তাও আবার ওআইএস ব্যবহার না করে, এটা কিভাবে সম্ভব হলো আমি নিজেও আসলে বুঝতেছি না। তবে ফ্রন্ট ক্যামেরার পিকচার কোয়ালিটি আসলে এভারেজ, বিশেষ করে কিছু জায়গায় ওভার এক্সপোজ হওয়ার প্রবণতা খেয়াল করেছি। পাশাপাশি স্ট্যাবিলাইজেশন ইস্যু আছে। আপনি যদি এই ফোন দিয়ে ব্লগিং করার প্ল্যান করেন, তাহলে আমি আসলে এটা রিকমেন্ড করব না। ভিভো X80 তে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি ফুল এইচডি আমোলেড ডিসপ্লে। আমি আসলে ফুল এইচডি পরিবর্তে 2K রেজুলেশনের একটা ডিসপ্লে আশা করেছিলাম, তবে যাই হোক, কাজ চলে যাওয়ার মতো। আর কার্ভ প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা তো আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন। পাশাপাশি এতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, আর এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.4। দিস ইজ ইনসেইন। আর এর পিপিআই একটু কম মনে হয়েছে আমার কাছে, 388, তবে আমার মনে হয় এটা যথেষ্ট। ওভারঅল ফোনটার ডিসপ্লে আপনাকে হতাশ করবে না, এবং এর মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স সত্যিই অসাধারণ। তবে টু বি অনেস্ট, এর ডিরেক্ট সানলাইট পারফরমেন্স আমার কাছে বেশ খানিকটা ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আমি আশা করেছিলাম যে এটার ব্রাইটনেস আর একটু বেশি থাকবে, যদিও অফিসিয়ালি বলা হচ্ছে যে এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1500 নিটস। সিকিউরিটি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার পজিশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে, এবং এটার পারফরমেন্স জোস, খুবই কুইক এবং খুবই অ্যাকুরেট। খুব একটা মিসিং হতে দেখি নাই আমাদের টেস্টে। সো এখানে কোনো ইস্যু নাই। আরেকটা সারপ্রাইজিং ফিচার আছে, সেটা হচ্ছে এর স্টেরিও স্পিকার, যেটার কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনি সাউন্ড সেপারেশনটাও ফিল করতে পারবেন। খুবই ইমপ্রেসড আমরা।
ফোনের আরো কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা দরকার, যেমন এতে 11টা ব্যান্ডের 5G ফ্রিকোয়েন্সি আপনি পাবেন এবং 2টা সিমেই 5G কানেক্টিভিটি পাবেন। রয়েছে Wi-Fi 6, আরও রয়েছে 5 GHz এবং 2.4 GHz এর ফ্রিকোয়েন্সি সাপোর্ট। রয়েছে IR ব্লাস্টার, যেটা দিয়ে এসি অথবা রিমোট কন্ট্রোল চালিত যে কোনো কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন। ব্লুটুথে সর্বশেষ ভার্সন 5.3 এতে ব্যবহার করা হয়েছে, যেটা ইমপ্রেসিভ। আরও রয়েছে ডুয়াল ব্যান্ড জিপিএস এবং ম্যাপ খুব চমৎকারভাবে কাজ করেছে। পাশাপাশি NFC তে রয়েছে, সো এখানে কোনো কমপ্লেন নাই। সবকিছু ছাপিয়ে কিছু ব্যাপার আমাদের কাছে মনে হয়েছে আরো ইমপ্রুভ করার আসলে সুযোগ আছে। আমরা এইরকম কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে এবার আলাপ করব। তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এতে স্লাইটলি হিটিং ইস্যু আমরা খেয়াল করেছি, যেটা নোটিসেবল। এটা নিয়ে আসলে ভিভোর কাজ করা দরকার। আর ফোনটা যথেষ্ট বড় সড়ো, আসলে এক হাতে হ্যান্ডেল করাটা বেশ ডিফিকাল্ট। এটা আসলে এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে। পার্সোনালি আমার কাছে এত বড় ফোন ভালো লাগে না। আর 4500 ব্যাটারি আমার কাছে একটু কমই মনে হয়েছে। আর এটার ব্লটায়ার নিয়ে তো আগে বললাম, এত বেশি প্রি ইনস্টল ব্লটায়ার আসলে একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনে মানায় না। এতে নেই কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, নেই কোনো ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন। এতে IP53 রেটিং রয়েছে, যেটা আসলে ডাস্ট প্রুফ। ওয়াটারপ্রুফ কোনো সার্টিফিকেশন এতে নাই, যেটা এত দামি একটা ফোনের কাছ থেকে আসলে এক্সপেক্টেড না। এতে মেমোরি কার্ড ব্যবহারের কোনো সুযোগ নাই, যেটা না হলেও চলে, ঠিক আছে, মেনে নিলাম। বাট আমরা এই 2022 সালে এসে এত দামি একটা ফোনের কাছে আসলে সিম ক্যাপাবিলিটিটা আশা করেছিলাম। আমাদের দেশে অলরেডি সিম চালু হয়ে গিয়েছে, ভিভোর ফোনটাতে আসলে সিম চিপ থাকা আসলে উচিত ছিল। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি বুঝলাম বা কি জানলাম, এবং এই ফোনটা কি আপনাদের কেনা ঠিক হবে? তার আগে দামটা জানিয়ে দেই। অফিসিয়ালি কিন্তু আমাদেরকে এটার দাম এখনো জানানো হয় নাই, তবে আমাদেরকে যেমন একটা আইডিয়া দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 75 থেকে 78 হাজারের মধ্যে হয়তো এই ফোনের দামটা থাকবে। ওয়েল, এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, এবং এই ফোনে ফ্ল্যাগশিপ বলতে আমরা যা বুঝি তার মোটামুটি সব কিছু আমরা পেয়েছি। কিছু কিছু জায়গায় আসলে একটু প্রাইস তারা কম্প্রোমাইজ করেছে। আর আজকের দিনে আপনি যদি চারিদিকে একটু তাকিয়ে দেখেন, ফোনের দাম কিন্তু হিউজ আকারে বেড়ে গিয়েছে। অলরেডি বাংলাদেশের মার্কেটে অনেক ফোনের দাম বেশ খানিকটা বেড়েছে, অলমোস্ট 15% দাম অলরেডি বেড়ে গিয়েছে। সো সেই দিকে যদি আপনি একটু কনসিডার করেন, তাহলে আমি বলবো যে একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন 75,000 টাকা এবং এই সমস্ত প্রিমিয়াম ফিচার দিয়ে, এই লেভেলের একটা ক্যামেরা দিয়ে, এই দামটা ঠিকই আছে। আর আমরা এর আগে যে ফোনটা রিভিউ করেছিলাম, ভিভোর আরও একটা ফ্ল্যাগশিপ ফোন X70 Pro, ওই ফোনের দাম ছিল হচ্ছে 73,000 টাকা, এবং ওইটার চাইতে কিন্তু এই ফোনটার আরও অনেক অনেক জায়গায় আপগ্রেড করা হয়েছে। সো ওভারঅল এটার দাম 75,000 টাকা জাস্টিফাই করে। 70-80 হাজার টাকার বাজেট সেগমেন্টের ফোন কিন্তু অফিসিয়ালি আমাদের দেশে খুব কম অপশন রয়েছে। সো এইখানে ভিভো দারুণ একটা ভাইটাল রোল প্লে করতে পারে। আপনার বাজেট যদি এরকম 70-80 হাজার টাকার আশেপাশে হয় এবং আপনি ক্যামেরা এবং পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন চান, তাহলে আপনার জন্য কিন্তু এটা জোস একটা অপশন হতে পারে। এটা ডিজাইনে ভালো, প্রিমিয়াম সব ফিচার আছে। সো আপনি এটা কিনে রিগ্রেট করবেন না, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। আর বাকিটা তো আপনার হাতে, প্রিয় দর্শক। সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো আপনার হাতেই রয়েছে। সুতরাং আপনার কাছে কেমন লাগলো এই ফোনটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটাও জানাতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।